এইভাবে গুটিসুটি মেরে খাটের এক কোণে বসে আছো কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে এত ভয় পাচ্ছ? না মানে সবকিছু এত দ্রুত হয়ে গেল যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার খুব ভয় করছে। আমার কাছে আসতেও ভয়? নিজের বরের কাছে কেউ ভয় পায়? আপনি হঠাৎ করে এভাবে কাছে চলে আসবেন আমি বুঝতে পারিনি। কেউ তো দেখে ফেলতে পারে। দেখুক, নিজের বউকে কাছে টেনে নিয়েছি, তাতে কার কি বলার থাকতে পারে? কাছে এসো, সব ভয় দূর করে দিচ্ছি। বিশাল এবং রাজকীয়ভাবে সাজানো ফুলসজ্জার ঘর। সারা ঘরে ছড়িয়ে আছে তাজা লাল গোলাপের স্নিগ্ধ সুবাস। ঘাটের এক প্রান্তে জড়সড় হয়ে বসে আছে নদী। পরনে ভারী লাল বেনারসি শাড়ি। গয়নার ভারী তার ছোট এবং ছিপছিপে শরীরটা যেন নুয়ে পড়ছে। আয়ান ধীর পায়ে এগিয়ে গেল নদীর দিকে। নদীর বুকের ভেতর তখন হাঁটুরি পেটার মতো শব্দ হচ্ছে। আয়ান নদীর ঠিক সামনে গিয়ে বসলো। নদীর দুই হাত নিজের উষ্ণ হাতের মুঠোয় নিল। নদীর হাতগুলো ভয়ে এবং উত্তেজনায় বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আয়ান খুব যত্ন করে নদীর হাত দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল। আলতো করে দীর্ঘ একটি চুমু খেলো নদীর হাতের উল্টো পিঠে। নদীর সারা শরীরে একটা বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল। সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। তোমার ওই পাষাণ চাচা আর ডাইনি চাচি যা করেছে সেটা চিরকালের জন্য ভুলে যাও। এখন থেকে তুমি আমার। এই বাড়িতে তোমার উপর কেউ গলা উঁচিয়ে কথা বলার সাহস পাবে না। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো খুব সাধারণ একটা এতিম মেয়ে। আমার তো কিছুই নেই। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই এই মনটা তোমার জন্য পাগল হয়ে আছে। আর কখনো নিজেকে একা ভাববে না। আয়ান নদীর চিবুক ধরে মুখটা উপরে তুলল এবং তার চোখে চোখ রাখল। নদীর মায়াবী চোখে এখনো পুরনো আতঙ্কের ছাপ স্পষ্ট। আয়ান নিজের ডান হাত দিয়ে নদীর ঘাড়ের পেছনের অংশ আলতো করে চেপে ধরল। এরপর খুব ধীরে নদী টোরের কাছাকাছি নিজের মুখ নিয়ে গেল। নদী ভয়ে এবং তীব্র উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলল। আয়ান নদীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অত্যন্ত আবেগময়, গভীর এবং দীর্ঘ একটি চুমু। আয়ানের ঠোঁটের স্পর্শে নদীর মনে হলো সে যেন এক অন্য পৃথিবীতে হারিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর আয়ান যখন নদীকে ছাড়লো, নদীর শ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। আয়ান নদীর কপালে নিজের কপাল ঠেকিয়ে মুচকি হাসলো। নদীর গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে আছে। আজ রাতে তোমাকে আর বিরক্ত করব না। তুমি অনেক ক্লান্ত। ভারী শাড়ি আর গয়না খুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দেব। আমার ছোট্ট পিচ্চি বউটাকে যেন আর কোনো কষ্ট ছুঁতে না পারে, সেই পাহারা। সকালের আলো ফুটেছে। বিশাল ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন চলছে। আয়ানের পুরো পরিবার একসাথে বসে আছে। নদী খুব সংকোচ নিয়ে তার শাশুড়ি রেহানা বেগমের পাশে বসে আছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর এবং অভিজাত একটা পরিবার তাকে এত সহজে আপন করে নিয়েছে। আয়ানের ছোট ভাই রাফি স্বভাবতই খুব চটপটে এবং রসিক। সে নাস্তার টেবিলে বসেই তার বড় ভাইকে উত্ত্যক্ত করতে শুরু করলো। ভাইয়া, কাল রাতে ঘুম কেমন হলো? নাকি সারা রাত জেগে পাহাড়ে দিয়েছো তোমার নতুন বউকে? বউ কি পালিয়ে যাওয়ার ভয় ছিল? চুপ কর ফাজিল ছেলে। সকাল সকাল বড় ভাইকে খেপাতে শুরু করেছিস। ও তো কাল সারাদিন অনেক ধকল সামলেছে। জি বাবা, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব। নদীর যা যা দরকার সব আমি আজ নিয়ে আসব। জহির সাহেব আয়ানের বাবা। তিনি গম্ভীর প্রকৃতির মানুষ হলেও ভেতরটা খুব নরম। খবরের কাগজ পড়ছিলেন তিনি। চশমার ফাঁক দিয়ে নদীকে দেখে খুব স্নেহ ভরা কণ্ঠে কথাগুলো বললেন। নদীর চোখে পানি চলে আসলো এই ভালোবাসায়। সে ছোটবেলা থেকে বাবা মায়ের আদর পায়নি। চাচার বাড়িতে শুধু গালি আর মারধর জুটত। আর আজ এই বাড়িতে সবাই তাকে কত সম্মান আর ভালোবাসা দিচ্ছে। আয়ান আর চোখে নদীর দিকে তাকিয়ে তার মনের অবস্থা বুঝতে পারল। সে টেবিলের নিচ দিয়ে নদীর এক হাত ধরে আলতো করে চাপ দিল ভরসা দেওয়ার জন্য। মা, আমি অফিসে যাচ্ছি। নদীর দিকে খেয়াল রেখো, ও যেন কোনো কাজ না করে। আমাকে বলতে হবে না। আমার মেয়ের যত্ন আমি নিতে জানি। তুই নিশ্চিন্তে অফিসে যা। আয়ানের বিশাল কর্পোরেট অফিস।
সে তার কেবিনে বসে ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ করছিল। তার মাথায় বারবার নদীর মুখটা ভেসে উঠছে। এমন সময় ফাহিম কফি হাতে কেবিনে প্রবেশ করলো। ফাহিম আয়ানের সবচেয়ে কাছের বন্ধু এবং ব্যবসার পার্টনার। সে সোফায় বসে কফির মগে চুমুক দিল। দোস্ত, তুই তো কাল পুরো অ্যাকশন হিরো হয়ে গেলি। একেবারে সিনেমার মতো ভিলেন চাচার হাত থেকে বউকে ছিনিয়ে আনলি। আমি তো ভেবেছিলাম পুলিশ ডাকতে হবে। তুই জানিস না ফাহিম, মেয়েটা কতটা মানসিক আর শারীরিক কষ্ট পেয়েছে। ওর ওই লোভী চাচা শফিক ওকে একটা 50 বছর বয়সী বুড়োর কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল। আমি ঠিক সময় না পৌঁছালে নদীর জীবনটা শেষ হয়ে যেত। এখন তো তোর কাছে সুরক্ষিত আছে। ভাবিকে নিয়ে কবে আমাদের টিট দিছিস সেটা বল। আমরা কিন্তু বিশাল পার্টি চাই। পার্টি হবে, তবে কিছুদিন পর। নদী আগে এই পরিবেশের সাথে মানিয়ে নিক। ওর মনের ভেতরের ক্ষতগুলো আগে সারিয়ে তুলতে হবে আমাকে। নদীর অতীতের কথা মনে পড়তেই আয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো শফিককে এর চরম মূল্য চুকাতে হবে। আয়ান কাজ থামিয়ে ফাহিমের দিকে তাকিয়ে মুচকি হাসলো। বন্ধুকে কথা দিল খুব তাড়াতাড়ি সবাইকে বাসায় দাওয়াত করবে। ভাবি, তুমি এত সুন্দর। ভাইয়া তো তোমার প্রেমে পাগল হবেই। একদম ডানা কাটা পরের মতো লাগছে তোমাকে। একদম ঠিক বলেছিস নোভা। আচ্ছা নদী, আয়ন ভাইয়া কি খুব রোমান্টিক? কাল রাতে কি কি হলো আমাদের বল না। তোমরা আমাকে এভাবে লজ্জা দিচ্ছ কেন? আমি কিচ্ছু বলবো না। ও মা, বৌমা দেখি, নতুন বউ দেখি লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। তোমরা আর মেয়েটাকে জ্বালাতন করো না তো, ওকে একটু বিশ্রাম নিতে দাও। দুপুরে খাবারের পর আয়ানের ছোট বোন নোভা এবং তার কাজিন তমা নদীর ঘরে এসে আড্ডা জমিয়েছে। এই বিশাল বাড়িতে রহিম চাচা আর কুলসুমা খালা অনেক পুরনো কাজের মানুষ। তারা সবাই নদীকে খুব সহজে আপন করে নিয়েছে। নদী নিজের পুরনো কষ্টের জীবনের সাথে এই নতুন জীবনের কোনো মিল খুঁজে পাচ্ছে না। তার মনে হচ্ছে সে কোনো সুন্দর রূপকথার গল্পে বাস করছে। তমার কথায় নদীর মনে পড়ে গেল কাল রাতে সেই গভীর চুমুর কথা। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি মুখ ঢেকে হাসলো। নোভা আর তমা নদীর এই অবস্থা দেখে খিলখিল করে হাসতে শুরু করলো। নোভা, আমাকে একটু রান্নাঘরে নিয়ে যাবে? আমি মায়ের জন্য নিজের হাতে একটু চা বানাতে চাই। আরে না ভাবি, তোমার এখন কোনো কাজ করতে হবে না। মা দেখলে আমাকে বকা দেবে। প্লিজ নোভা, আমি বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আমাকে একটু কাজ করতে দাও। নদী জোড়াজড়িতে নোভা তাকে রান্নাঘরে নিয়ে গেল। নদী খুব সুন্দর করে সবার জন্য চা এবং বিকালের নাস্তা তৈরি করলো। রেহানা বেগম নদীর হাতে চা খেয়ে অনেক প্রশংসা করলেন। নদীর মনটা খুশিতে ভরে উঠল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। বাইরের আকাশ বেশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আয়ান অফিস থেকে ফিরে সোজা বেডরুমে চলে এসেছে। নদী আয়ানের অফিস ব্যাগটা গুছিয়ে রাখছিল। আয়ান খুব নিঃশব্দে পেছন দিকে এসে নদীর চিকন কোমর শক্ত করে জড়িয়ে ধরল। সারাদিন আমার কথা মনে পড়েছে নাকি নতুন মানুষদের পেয়ে এই অভাগা বরকে ভুলেই গেছিলে? পড়েছে, অনেকবার পড়েছে। শুধু আর কিছু না? কতটুকু মনে পড়েছে সেটা তো কাজে প্রমাণ করতে হবে। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আমি রাতের খাবার দিচ্ছি। আপনার নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। আগে আমার খাবারের ব্যবস্থা করো, আমি খুব ক্ষুধার্ত। আমি তো খাবার কথাই বলেছি, ডাইনিং টেবিলে এসব রেডি করা আছে। আমি অন্য খাবারের কথা বলছি, যে খাবার শুধু তুমি আমাকে খাওয়াতে পারবে। নদীর পিঠ আয়ানের চওড়া বুকের সাথে শক্তভাবে মিশে আছে। আয়ান নদীর ঘাড়ে মুখ গুজে গভীর শ্বাস নিল। নদীর চুলের মিষ্টি সুবাসে আয়ান যেন নেশাগ্রস্ত হয়ে পড়ল। নদীর শরীরটা কেঁপে উঠল। আয়ান নদীর ঘাড়ে এবং গলার কাছে ছোট ছোট বেশ কয়েকটি উষ্ণ চুমো আঁকতে শুরু করলো। নদীর মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে আসলো। সে আয়ানের হাত দুটো খামচে ধরলো। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নদীর চোখে চোখ রেখে খুব গভীর ভাবে তাকালো। নদীর চোখে এখন আর কোনো ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত শিহরণ আর ভালোবাসা। তুমি এত সুন্দর কেন নদী? তোমাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন। কেউ চলে আসবে তো, আমাকে ছাড়ুন। কেউ আসবে না, আর আসলেও আমার বউকে আমি আদর করছি, তাতে কার কি? আয়ান নদীর ঠোঁটে আবার নিজের ঠোঁটের দখল নিল। এবার চোঁটা কাল রাতের চেয়েও অনেক বেশি তীব্র।
উষ্ণ এবং কামনার রসে ভরপুর। আয়ানের হাত নদীর কোমর থেকে ধীরে ধীরে পিঠের দিকে উঠতে শুরু করলো। নদীও এবার আর বাধা দিল না। সেও দুই হাত দিয়ে আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো এবং চুমুর গভীরতায় নিজেকে সঁপে দিল। ঘরের বাইরের ঝুম বৃষ্টি আর ঘরের ভেতরের এই উষ্ণ রোম্যান্স মিলেমিশে একাকার হয়ে গেল। নদীর মনে হলো আয়ানের ভালোবাসার সাগরে সে সম্পূর্ণভাবে তলিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর আয়ান নদীকে ছেড়ে বুকের সাথে ঝাপটে ধরে রাখলো। নদীর হৃদয় স্পন্দন তখন অনেক দ্রুত। এই নতুন জীবনের শুরুতে আয়ানের এই তীব্র ভালোবাসা নদীকে এক নতুন এই নতুন জীবনের শুরুতে আয়ানের এই তীব্র ভালোবাসা নদীকে এক নতুন আত্মবিশ্বাস আর ভরসা এনে দিল। কাল রাতের বৃষ্টির শব্দ আর তোমার এই ভেজা চুলের মিষ্টি গন্ধ দুটো মিলে আমাকে পাগল করে দিচ্ছে নদী। আপনি তো এমনিতেই পাগল, সারা রাত আমাকে একটুও ঘুমাতে দেননি, এখন সকালবেলা আবার শুরু করেছেন। কেউ তো দেখে ফেলবে। আমার নিজের বউকে আমি আদর করব, তাতে রাতের ঘুম হারাম হলে হবে? তুমি কি আমার আদরে বিরক্ত হচ্ছ? বিরক্ত হব কেন, কিন্তু আমার খুব লজ্জা করে। এইভাবে সরাসরি চোখের দিকে তাকিয়ে থাকলে আমি একদম কথা বলতে পারি না, বুকটা ধরফর করে। লজ্জা পাওয়ার দিন শেষ হয়ে গেছে আমার পিচ্চি বউ। এখন শুধু আমাকে ভালোবাসার সময়। কাছে এসো, আমার বুকে মাথা রাখো। ভোরের মিষ্টি আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়েছে। বিশাল নরম বিছানায় আয়ান আছোয়া হয়ে আছে। তার চওড়া পেশিবহুল বুক উন্মুক্ত। নদী গোসল করে সবেমাত্র বেরিয়েছে। তার পরনে একটি পাতলা সুতির শাড়ি, ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আয়ান নদীর হাত ধরে এক হ্যাঁচকা টানে তাকে নিজের বুকের উপরে ফেলে দিল। নদী চমকে উঠে আয়ানের গলা জড়িয়ে ধরল। আয়ানের বলিষ্ঠ দুই হাত নদীর সরু কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল। আয়ান খুব ধীর গতিতে নদীর ভেজা ঘাড়ে নিজের মুখ ঘষতে শুরু করলো। নদীর শরীরটা তীব্র শিহরণে কেঁপে উঠল। আয়ান তার উষ্ণ ঠোঁটজোড়া নদীর নরম ঘাড়ে, কানের লতিতে এবং থুতনিতে আলতো করে ছোঁয়াতে লাগলো। এরপর সে নদীর মুখটা নিজের দিকে তুলে ধরে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটে গভীর এবং দীর্ঘ একটি চুমু খেলো। আয়ানের এই বন্য অথচ আদুরে চুমুতে নদী নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। দুজনের উষ্ণ শ্বাসে ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। বেশ কিছুক্ষণ পর আয়ান যখন নদীকে ছাড়লো, নদীর চোখ দুটো নেশাগ্রস্তের মতো দেখাচ্ছিল। আমাকে এবার ছাড়ুন, নিচে সবাই অপেক্ষা করছে। নতুন বউ হয়ে আমি যদি এত বেলা করে নিচে যাই, মা কি ভাববেন? মা কিছুই ভাববেন না। মা জানেন তার ছেলে বউ পাগল। তবুও তুমি যখন বলছো আজ তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু রাতের বেলা এই ছাড়টুকু আর পাবে না। আয়ান মুচকি হেসে নদীর কপালে শেষে একটি চুমু এঁকে দিয়ে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেল। নদী আয়ানে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু নদীর এই সুখের গল্পের ঠিক উল্টো দিকে শহরের অন্য প্রান্তে এক অন্ধকার ঘরে ক্ষোভে ফুঁসছে তার চাচা শফিক। আমাকে মাফ করে দিন জামাল সাহেব, আমি বুঝতে পারিনি ওই আয়ান ছেলেটা এভাবে দলবদল নিয়ে এসে নদীকে ছিনিয়ে নিয়ে যাবে। মা, তোকে আমি 10 লাখ টাকা দিয়েছি ওই কচি মেয়েটাকে আমার বিছানায় পাঠানোর জন্য, আর তুমি বলেছো মাফ করে দিতে। সাহেব, আপনি রাগ করবেন না। আমার স্বামী তো আর ইচ্ছা করে আপনার টাকা খায়নি। ওই আয়েন ছেলেটা অনেক ক্ষমতা, আমরা গরিব মানুষ, ওর সাথে কিভাবে পারবো? চুপ কর ডাইনি মহিলা, তোদের স্বামী স্ত্রীর চালাকি আমি খুব ভালো করেই বুঝি। কালকের মধ্যে 10 লাখ টাকা ফেরত দিবি, না হলে তোদের দুজনকে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব। জামাল শহরের একজন নামকরা দুর্নীতিবাজ এবং লম্পট ব্যবসায়ী। তার বয়স 50-এর কাছাকাছি। সে নদীর রূপ দেখে পাগল হয়ে শফিককে টাকার লোভ দেখিয়েছিল। জামালের বডিগার্ড হাসান যখন বন্দুক বের করে শফিকের মাথার সামনে ধরল, শফিক ভয়ে কাঁপতে শুরু করলো। সালমা শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে কান্না শুরু করলো। শফিক মনে মনে প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক সে আয়ানকে ধ্বংস করে নদীকে আবার ফিরিয়ে আনবে এবং জামালের হাতে তুলে দেবে। নদীমা, এদিকে এসো, আমার পাশে বসো। রাতে ঘুম ভালো হয়েছে তোমার? জি মা, খুব ভালো ঘুম হয়েছে। আপনাদের এই বাড়িটা এত সুন্দর, আমার মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। স্বপ্ন কেন হবে মা, এটা এখন থেকে তোমার নিজের বাড়ি। এখানে তুমি রানীর মতো থাকবে। বাবা একদম ঠিক বলেছে ভাবি। তবে ভাইয়া যে অবস্থা দেখছি, তোমাকে রানী বানিয়ে সে নিজেই তোমার পাহারাদার হয়ে থাকবে সারা জীবন। রাফি ভাইয়া, তুই চুপ
করবি? নতুন ভাবিকে শুধু শুধু লজ্জা দিচ্ছিস। নদী, তুই ওর কথায় কান দিস না। সকালে নাস্তার টেবিলে বেশ আনন্দময় পরিবেশ। রেহানা বেগম খুব যত্ন করে নদীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। জহির সাহেব খবরের কাগজ রেখে নদীর সাথে গল্প করছেন। রাফি বরাবরের মতোই দুষ্টুমি করছে আর তমা তাকে ধমক দিচ্ছে। আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই ডাইনিং টেবিলের এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। তার বুকটা প্রশান্তিতে ভরে গেল। নদীর এই পরিবারের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে দেখে আয়ানের খুব ভালো হলো। নদী এই পরিবারের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে দেখে আয়ানের খুব আনন্দ হলো। নোভা দৌড়ে এসে আয়ানের হাত ধরলো। ভাইয়া জানিস, আজ আমার বন্ধু সাজিদ আসবে আমাদের বাসায়। ও নদী ভাবিকে দেখতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো, কিন্তু তোদের পড়াশোনা কেমন চলছে সেটা আগে বল। খুব ভালো চলছে। তুমি ভাবিকে নিয়ে চিন্তা করো, আমাদের নিয়ে না। নদী, আমি অফিসে যাচ্ছি। দুপুরে খেয়ে ঠিক মতো বিশ্রাম নেবে। আমি সন্ধ্যায় ফিরে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সাবধানে যাবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে গভীর একটা হাসি দিল। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলো। আয়ানের বিশাল অফিস ভবনে আজ অনেক ব্যস্ততা। আয়ান তার কেবিনে ঢোকার পরপরই তার ব্যক্তিগত সহকারী সাদিয়া বেশ কিছু ফাইল নিয়ে প্রবেশ করলো। স্যার, এই ফাইলগুলোতে আপনার স্বাক্ষর লাগবে। আর ফাহিম স্যার আপনার জন্য অপেক্ষা করছেন কনফারেন্স রুমে। ঠিক আছে সাদিয়া, ফাইলগুলো টেবিলে রাখো। আর কামালকে বলো প্রোডাকশন রিপোর্টটা যেন বিকেলের মধ্যে আমার ডেস্কে জমা দেয়। আমি ফাহিমের কাছে যাচ্ছি। আয়ান কনফারেন্স রুমে ঢুকে দেখলো ফাহিম ল্যাপটপে কিছু কাজ করছে। আয়ানকে দেখে ফাহিম ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। দোস্ত, সব খবর তো ভালো না। আমি আমার সোর্স দিয়ে খোঁজ নিয়েছি। ওই জামাল লোকটা খুব ভয়ঙ্কর। সে শফিককে চাপ দিচ্ছে টাকার জন্য। ওরা তোর ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি জানি ফাহিম, শফিকের মতো লোভী কুকুর এত সহজে হাল ছাড়বে না, কিন্তু ওরা জানে না ওরা কার সাথে পাল্লা দিতে আসছে। তুই লিগ্যাল টিমকে বল শফিকের বিরুদ্ধে নদীর সম্পত্তি আত্মসাৎ করার একটা মামলা রেডি করতে। আমি অলরেডি আইনজীবীদের সাথে কথা বলেছি। চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তানিশা আজ বিকেলে তোর বাসায় যাবে। ও নদীর জন্য কিছু উপহার কিনেছে। এটা খুব ভালো খবর। নদীর এখন কিছু ভালো বন্ধু দরকার। তানিশা গেলে নদীর সময়টা খুব ভালো কাটবে। আমি শুধু উপহার নিয়ে যাব না, তোমার নতুন বউকে সব গোপন টিপস শিখিয়ে দিয়েই আসবো, কিভাবে তোমাকে কন্ট্রোলে রাখতে হয়। কনফারেন্স রুমে দরজা খুলে তানিশা হাসতে হাসতে ভিতরে ঢুকলো। তানিশা ফাহিমের স্ত্রী এবং খুব প্রাণবন্ত একজন নারী। আয়ানের ফাহিম তানিশার কথা শুনে জোরে হেসে উঠল। অফিসের এই কাজের ফাঁকেও আয়ানের মন পড়ে আছে নদীর কাছে। অন্যদিকে আয়ানের বাড়িতে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নদীর পুরনো পাড়ার বন্ধু রিনা নদীর সাথে দেখা করতে এসেছে। আয়ান নিজের গাড়ি পাঠিয়ে রিনাকে নিয়ে এসেছে, যাতে নদী খুশি হয়। তুই এত বড় বাড়িতে থাকিস নদী? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। তোর চাচা চাচি তোকে কত কষ্ট দিয়েছে, আল্লাহ শেষ পর্যন্ত তোর দিকে মুখ তুলে তাকিয়েছেন। আয়ান, আমার জীবনের একটা আশীর্বাদের মতো এসেছে রিনা। কেউ আমাকে এত ভালোবাসেন, এত সম্মান করেন যে আমার নিজেরই মাঝে মাঝে ভয় হয় এই সুখ আবার হারিয়ে যাবে না তো। উমা, এমন অমঙ্গলের কথা মুখে আনতে নেই গো বৌমণি। বড় ভাইজান তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তোমাদের এই সুখের সংসারে কারোর নজর না লাগুক। কুলসুম ঠিকই বলেছে। আমি গাড়ি পরিষ্কার করতে গিয়ে দেখলাম ভাইজান তোমার জন্য একটা বিশাল লাল গোলাপের তোড়া কিনে গাড়ির পিছনে লুকিয়ে রেখেছে। কুলসুম খালা আর রহিম চাচার কথা শুনে নদীর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। রিনা খিলখিল করে হেসে উঠে নদীকে জড়িয়ে ধরল। তমা আর তার বন্ধু মিতাও তখন নদীর ঘরে এসে আড্ডায় যোগ দিল। তানিশাও কিছুক্ষণ পর চলে আসলো। সবাই মিলে নদীর ঘরে একটা ছোটখাটো উৎসবের পরিবেশ তৈরি করলো। নদী তার জীবনের সব দুঃখ ভুলে এই নতুন মানুষদের সাথে মন খুলে হাসতে শুরু করলো। এত হাসাহাসি কিসের? আমাকে ছাড়া তোমরা সবাই মিলে এত আনন্দ করছো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি চলে এসেছেন, আমি তো খেয়ালই করিনি। আরে আয়ন ভাই, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমরা নদীকে বলছিলাম তুমি নাকি অনেক রাগী।
নদী তো বিশ্বাসই করতে চায় না। আমার বউ আমাকে চেনে, বাইরের মানুষের কথায় সে কান দেয় না। তানিশা, তুমি ফাহিমকে ফোন করো, ও নিচে অপেক্ষা করছে তোমার জন্য। সন্ধ্যার ঠিক পরে আয়ান অফিস থেকে ফিরেছে। তার হাতে বিশাল এক গুচ্ছ লাল গোলাপ। ঘরের সবাই আয়ানকে দেখে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। রিনাকেও রহিম চাচা গাড়ি করে তার বাসায় পৌঁছে দিতে গেল। বিশাল বেডরুমে এখন শুধু আয়ান আর নদী। ঘরের আলো খুব স্নিগ্ধ করে রাখা হয়েছে। নদী একটা গাঢ় নীল রঙের শাড়ি পরে আছে। শাড়িতে তাকে অসম্ভব সুন্দর আর আবেদনময়ী লাগছে। আয়ান গোলাপের তোড়াটা নদীর হাতে দিল। ফুলগুলো অনেক সুন্দর, কিন্তু এত বড় তোড়া আনার কি দরকার ছিল? আপনি শুধু একটা গোলাপ আনলেও আমি অনেক খুশি হতাম। আমার বউয়ের জন্য আমি পুরো বাগান কিনে আনতে পারি, আর এ তো সামান্য কয়েকটা গোলাপ। তুমি এই নীল শাড়িটা পরেছো কেন? তুমি জানো না নীল রঙে তোমাকে কতটা মোহময়ী লাগে? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সবসময় এমন করে কথা বলেন কেন? আমার খুব লজ্জা লাগে। কাছে এসো নদী, আজ তোমাকে আমি নতুন করে ভালোবাসতে চাই। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাই। আয়ান গোলাপের তোড়াটা টেবিলের ওপর রেখে নদীকে নিজের দিকে টেনে নিল। নদীর উন্মুক্ত পেটে আয়ানের হাতের স্পর্শ লাগতেই নদী শিউরে উঠল। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু ভালোবাসার কথা বলতে লাগলো, যা শুনে নদীর শরীর রিমঝিম করে উঠল। আয়ান নদীর ঘাড়ে গলায় খুব গভীরভাবে চুম্বন করতে শুরু করলো। তার চুমুর তীব্রতা ক্রমশ বাড়তে লাগলো। নদী দুই হাত দিয়ে আয়ানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। আয়ান নদীকে পাজা কোলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। নদীর নীল শাড়ির আঁচল খসে পড়েছে বিছানায়। আয়ান নিজের শার্ট খুলে ফেলে নদীর উপর ঝুঁকে পড়ল। নদীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আয়ান। তাদের চুমুর শব্দে নীরব ঘরটা যেন মুখরিত হয়ে উঠল। তুমি শুধু আমার নদী, তোমার এই সুন্দর শরীরে, তোমার এই পবিত্র মনে শুধু আমার অধিকার। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার অন্ধকার জীবনের একমাত্র আলো। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না। তোমাকে আমি আমার আত্মার সাথে মিশিয়ে নিয়েছি। আয়ানের বলিষ্ঠ হাত নদীর শাড়ির ভাঁজগুলোর ভেতরে প্রবেশ করলো। নদীর নরম ত্বকের স্পর্শে আয়ানের ভেতরের পুরুষত্ব যেন জেগে উঠল পূর্ণ শক্তিতে। নদীর শরীরের প্রতিটি খাঁজে আয়ান তার ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগলো। নদীর মুখ থেকে অস্ফুট কিছু শীতকারের শব্দ বেরিয়ে আসতে লাগলো, যা আয়ানকে আরো বেশি পাগল করে তুলল। তাদের এই গভীর এবং আদিম ভালোবাসার খেলায় বাইরের পৃথিবীর সবকিছু যেন তুচ্ছ হয়ে গেল। আয়ানের তীব্র রোম্যান্স আর শারীরিক কামনার কাছে নদী নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলো। দীর্ঘক্ষণ ধরে চলা তাদের এই আবেগময় এবং শরীরী মিলনের পর দুজনেই ক্লান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। নদীর চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে জানে তার এই রোমান্টিক বর তাকে পৃথিবীর সব বিপদ থেকে রক্ষা করবে, কিন্তু তারা ঘুণা করেও জানে না শফিক আর জামাল তাদের এই সুখের সংসার ধ্বংস করার জন্য কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনছে। শুভ সকাল আমার পিচ্চি বউ। এভাবে চোখ বন্ধ করে থাকলে কি চলবে? সকালের আলোয় তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। আপনি সারা রাত আমাকে একটুও ঘুমাতে দেননি। আমার সারা রাত শরীর ব্যথা করেছে। এখন আমাকে একটু ঘুমাতে দিন প্লিজ। শরীর ব্যথা করছে? আমি কি বেশি বন্য হয়ে গিয়েছিলাম কাল রাতে? আমাকে ক্ষমা করে দাও নদী। আমি আসলে তোমার ভালোবাসায় পাগল হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তো কোনো অভিযোগ করিনি। আপনি শুধু শুধু অপরাধ বোধে ভুগছেন কেন? আপনি আমার বর, আপনার সব অধিকার আছে আমার উপর। সকালের স্নিগ্ধ রোদ জানালার ভারী পর্দা গলে ঘরে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। বিশাল নরম বিছানায় আয়ানের চওড়া বুকের উপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে নদী। কাল রাতের তীব্র ভালোবাসার ধকল মেয়েটার নরম শরীরে এখনো স্পষ্ট। আয়ানের ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে। সে এক দৃষ্টে তাকিয়ে আছে নদীর নিষ্পাপ মুখের দিকে। নদীর এলোমেলো চুলগুলো তার মুখের উপর ছড়িয়ে আছে। আয়ান খুব সাবধানে নিজের হাত বাড়িয়ে নদীর গালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। নদীর শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক। তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি লেগে আছে। আয়ান নিজেকে আর সামলাতে পারল না। সে খুব ধীরে নদীর কপালে একটা দীর্ঘ চুমু খেল। ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নদীর ঘুম ভেঙে গেল। সে চোখ পিট পিট করে তাকিয়ে আয়ানকে এত কাছে দেখে লজ্জায় আবার চোখ বন্ধ করে ফেলল। নদীর কথা শুনে আয়ানের বুকটা গর্বে করে উঠল। সে নদীকে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নদীর নরম শরীরটা আয়ানের শক্ত পেশির সাথে লেপ্টে রইল।
আয়ান নদীর ঘাড়ের কাছে মুখ বুঝে গভীর শ্বাস নিল। নদীর গায়ের মিষ্টি সুভাষ আয়ানকে আবার মাতাল করে তুলল। সে নদীর ঘাড়ে ছোট ছোট অসংখ্য চুমু দিতে শুরু করলো। নদীর মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে এলো। সে 2 হাত দিয়ে আয়ানের পিঠ শক্ত করে খামচে ধরল। আয়ান নদীর মুখটা নিচের দিকে তুলে ধরে তার নরম গোলাপি ঠোঁটে একটা উষ্ণ এবং দীর্ঘ চুমু খেল। বেশ কিছুক্ষণ পর যখন দুজনের শ্বাস আটকে আসার উপক্রম হলো, তখন আয়ান নদীকে ছাড়লো। নদীর গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে আছে। আজ তোমাকে বিছানা থেকে উঠতে দেব না। আজ সারাদিন আমরা এভাবেই থাকবো। একদম না, আপনি এক্ষুনি উঠবেন। নিচে সবাই কি ভাববে বলুন তো? মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছেন। নদী জোর করে আয়ানের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমের দিকে ছুটে গেল। আয়ান বিছানায় শুয়ে নদী যাওয়ার পথের দিকে তাকিয়ে হাসতে লাগলো। আধা ঘন্টা পর নদী গোসল সেরে বের হলো। তার পরনে একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি, ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আয়ান ততক্ষণে তৈরি হয়ে নিয়েছে। সে নদীর হাত ধরে তাকে আয়নার সামনে বসিয়ে দিল। নিজের হাতে তোয়ালে দিয়ে নদীর ভেজা চুল মুছে দিতে লাগলো। নিচে ডাইনিং টেবিলে তখন বেশ উৎসব মুখর পরিবেশ। রেহানা বেগম নিজের হাতে সবার জন্য নাস্তা বানাচ্ছেন। কুলসুম খালা তাকে সাহায্য করছে। জহির সাহেব বসে চা খাচ্ছেন আর পত্রিকা পড়ছেন। রাফি, নোভা, তমা সবাই মিলে আড্ডা দিচ্ছে। নোভার বন্ধু সাজিদ এবং তমার বন্ধু মিতাও আছে। সকলে এসেছে। সাজিদ বাবা, তোমার পড়াশোনা কেমন চলছে? নোভা তো সারাদিন ঘুরে বেড়ায়, তুমি একটু ওর দিকে খেয়াল রেখো। আঙ্কেল, নোভা এমনিতে খুব ব্রিলিয়ান্ট, শুধু একটু ফাঁকিবাজ। আমি ওকে ঠিক মতো গাইড করছি, আপনি চিন্তা করবেন না। আঙ্কেল, তমাও কিন্তু কম যায় না। কাল সারা রাত সে ফোনে কার সাথে যেন কথা বলছে। মিতা, তুই একদম চুপ থাকবি। আমি তো নদীর সাথে কথা বলছিলাম। বেচারি নতুন বাড়িতে এসেছে, ওর কেমন লাগছে সেটা তো জিজ্ঞেস করছিলাম। বাহ, নতুন ভাবির প্রতি এত দরদ। তা ভাবি আর ভাইয়া এখনো নিচে নামছে না কেন? ভাইয়া কি অফিসে যাওয়ার কোনো তাগিদে নেই আজ? তুই আবার শুরু করলি রাফি। ওরা নতুন বিয়ে করেছে, একটু সময় তো ওদের দিতে হবে। তুই বরং তোর নিজের চরকায় তেল দে। নোভার বন্ধু সাজিদ এবং তমার বন্ধু মিতাও আজ সকালে এসেছে। ঠিক তখনই আয়ান আর নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নদীকে গোলাপি শাড়িতে একদম পরীর মতো লাগছে। পরিবারের সবার হাস্যোজ্জ্বল মুখ দেখে নদীর মনের সব ভয় দূর হয়ে গেল। সে রেহানা বেগমের পাশে গিয়ে বসলো। কুলসুম খালা তাড়াতাড়ি নদীর সামনে নাস্তার প্লেট এগিয়ে দিল। রহিম চাচাও বাজার থেকে ফিরে এসে নদীর জন্য কিছু তাজা ফলমূল টেবিলে রাখলো। বৌমণি, এই ফলগুলো আপনার জন্য। ভাইজান আমাকে বিশেষ করে বলে দিয়েছিল আপনার জন্য তাজা ফল আনতে। ধন্যবাদ রহিম চাচা, আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন। আমি সত্যিই খুব ভাগ্যবতী। আয়ানদের বাড়িতে যখন হাসি খুশির বন্যা, তখন শহরের অন্য প্রান্তে শফিকের অন্ধকার ঘরে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। শফিক, সালমা, জামাল এবং জামালের বডিগার্ড হাসান গোল হয়ে বসে আছে। জামালের মুখে একটা নিষ্ঠুর হাসি, তার চোখ দুটো লোভে চকচক করছে। আয়ান ছেলেটা খুব চালাক, সে বুঝতে পেরেছে আমরা ওকে ছাড়বো না, তাই সে নিজের বাড়িতে চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। তাহলে আমরা কি করব জামাল সাহেব? নদীকে কি আমরা আর ফিরে পাবো না? আমরা যে 10 লাখ টাকা। তুই চুপ করবি শরীফ। তোর 10 লাখ টাকার জন্য বস নিজের জীবন বিপন্ন করবে নাকি? আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। আমার একটা বুদ্ধি আছে। নদী একটা খুব কাছের বন্ধু আছে, নাম রিনা। নদী ওর সাথে সব কথা শেয়ার করে। আমরা যদি রিনাকে কাজে লাগাতে পারি। বাহ, তোমার মাথা তো বেশ ভালো কাজ করে সালমা। হাসান, তুই এখনই ওই রিনা মেয়েটার খোঁজ নে। তাকে টাকা দিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক আমাদের দলে টানতে হবে। নদীর সব খবর আমাদের চাই। আয়ান নাস্তা শেষ করে অফিসে চলে এসেছে। আজ তার মনে একটা অজানা সংখ্যা কাজ করছে। সে জানে শফিক আর জামাল এত সহজে হার মানবে না। সে তার ব্যক্তিগত সহকারী সাদিয়াকে ডেকে পাঠালো। সাদিয়া, কামালকে বলো আজ বিকেলের মিটিংটা বাতিল করতে। আমার কিছু জরুরি কাজ আছে। আর সিকিউরিটি চিফকে এখনই আমার কেবিনে পাঠিয়ে দাও। জি স্যার, আমি এখনই বলছি। আর ফাহিম স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। ফাহিম কেবিনে প্রবেশ করলো।
তার চোখে মুখে বেশ চিন্তার ছাপ। সে সোফায় বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। দোস্ত, পরিস্থিতি খুব একটা ভালো না। জামাল লোকটা আন্ডারওয়ার্ল্ডের সাথেও যুক্ত। সে তোর ক্ষতি করার জন্য যে কোনো কিছু করতে পারে। আমি জানি ফাহিম, আমি নদীর জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি, আর ওই জামাল তো সামান্য একটা পোকা। তুই লিগেল নোটিশ পাঠানোর ব্যবস্থা কর, আর তানিশাকে বল আজ বিকেলে নদীর কাছে যেতে। নদীর একা থাকা ঠিক হবে না। তানিশা আজ যাবে, তুই চিন্তা করিস না, আমরা সবাই নদীর পাশে আছি। বিকেল বেলা তানিশা আর রিনা একসাথে নদীর সাথে দেখা করতে এলো। নদী তাদের দেখে খুব খুশি হলো। তানিশা নদীর জন্য অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর গয়না উপহার নিয়ে এসেছে। নদী, এই শাড়িগুলো তুমি পরবে। আয়ান ভাইয়া এই রঙগুলো খুব পছন্দ করে। তুমি এগুলো পরে যখন ভাইয়ার সামনে যাবে, ভাইয়া একেবারে পাগল হয়ে যাবে। নদী, তুই সত্যিই অনেক সুখী। তোর চোখের দিকে তাকালেই বোঝা যায় আয়ন ভাইয়া তোকে কতটা ভালোবাসে। হ্যাঁ রে রিনা, উনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার মনের ভেতর একটা ভয় সবসময় কাজ করে। চাচা আর চাচি যদি আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে। তুমি একদম চিন্তা করবে না নদী। আয়ন ভাইয়া থাকতে কেউ তোমার একটা চুলও ক্ষতি করতে পারবে অন্তিত পারবে না। রিনা নদীর কথা শুনে মনে মনে একটু চমকে উঠল। আজ সকালে হাসান নামের একটা লোক তাকে রাস্তা আটকে হুমকি দিয়েছিল, কিন্তু রিনা নদীকে কিছু বুঝতে দিল না। সে মনে মনে ঠিক করলো সে কোনোভাবেই নদীর ক্ষতি হতে দেবে না। প্রয়োজনে সে আয়ানকে সব কথা জানিয়ে দেবে। রাত গভীর হয়েছে। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে ঘরের ভিতর এসে পড়েছে। বিশাল বেডরুমে শুধু একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে। নদী আয়ানের জন্য অপেক্ষা করছে। তার পরনে তানিশার দেওয়া একটা গাঢ় লাল রঙের শিফন শাড়ি। শাড়িটা নদীর শরীরের সাথে এমন ভাবে লেপ্টে আছে যে তার শরীরের প্রতিটি খাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। আয়ান অফিস থেকে ফিরে দরজা খুলেই নদীর এই মোহনীয় রূপ দেখে থমকে দাঁড়ালো। তার সারাদিনের সব ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। তুমি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছো নদী। এই লাল শাড়িতে তোমাকে এত আবেদনময়ী লাগছে যে আমি নিজেকে আর সামলাতে পারছি না। আপনি সারাদিন পর এলেন, একটু তো ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমার কোনো খাবারের দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। আয়ান দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে নদীর দিকে এগিয়ে গেল। নদীর বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। আয়ান নদীর সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই হাত দিয়ে নদীর দুই গাল আলতো করে ধরলো। আয়ানের চোখের দৃষ্টি খুব গভীর এবং তীব্র। সেই দৃষ্টিতে নদীর সর্বাঙ্গ কেঁপে উঠল। আয়ান খুব ধীর গতিতে নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখলো। শুরুতে চুমুটা খুব আলতো এবং আদুরে হলেও সময়ের সাথে সাথে তা চরম বন্য এবং কামুক হয়ে উঠল। নদীর শ্বাস আটকে আসার উপক্রম। সে নিজের দুই হাত দিয়ে আয়ানের চুলগুলো শক্ত করে খামছে ধরল। আয়ান এক হাত দিয়ে নদীর কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল এবং অন্য হাত দিয়ে নদীর পিঠের খোলা অংশে স্পর্শ করতে লাগলো। নদীর শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। তুমি আমার নেশা হয়ে গেছো নদী। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো? আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখবো। এই পৃথিবীর কোনো অশুভ শক্তি আমার নদীর গায়ে আঁচড় লাগাতে পারবে না। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। চাঁদের আলোয় নদীর শরীরটা যেন চকচক করছে। আয়ান নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল। এরপর সে নদীর শাড়ির আঁচলটা সরিয়ে দিল। নদীর উন্মুক্ত এবং মসৃণ পেটের উপর আয়ান নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। নদীর মুখ থেকে একটা তীব্র শীতকারের শব্দ বেরিয়ে এলো। সে চোখ বন্ধ করে আয়ানের স্পর্শের অনুভূতিগুলো গ্রহণ করতে লাগলো। আয়ান নদীর গলা, ঘাড় এবং বুকের খাঁজে অসংখ্য ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগলো। ঘরের শান্ত পরিবেশ ভেঙে শুধু দুজনের ভারী শ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। আয়ানের তীব্র কামনা এবং অসীম ভালোবাসার কাছে নদী নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিল। দীর্ঘ এবং আবেগময় শারীরিক মিলনের পর দুজনেই চরম প্রশান্তি লাভ করলো। আয়ান নদীকে নিজের বুকের উপর টেনে নিল। নদীর কপালে একটা চুমু খেয়ে আয়ান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নদীর মনে এখন আর কোনো ভয় নেই। সে জানে তার এই রোমান্টিক বর তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু আগামী দিনগুলোতে তাদের জন্য কি ভয়ঙ্কর পরীক্ষা অপেক্ষা করছে তা তারা গুণ আক্ষরেও টের পেল না। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমি কি খুব খারাপ মানুষ? আপনি খারাপ মানুষ হতে যাবেন কেন? আপনি তো আমার অন্ধকার জীবনের একমাত্র আলো। আমি শুধু ভাবছি একজন মানুষ আরেকজন মানুষকে এতটা ভালোবাসতে পারে কিভাবে। তুমি এখনো আমার ভালোবাসার কিছুই দেখোনি নদী।
তোমার ওই মায়াবী চোখ দুটো আর এই নিষ্পাপ মুখটা দেখলে পৃথিবীর সবচেয়ে পাষাণ মানুষের বুকেও প্রেমের নদী বয়ে যাবে। আর আমি তো তোমার প্রেমে পাগল একজন সাধারণ প্রেমিক। আপনি কথায় কথায় এত রোমান্টিক কথা কোথা থেকে শিখেছেন? আমাকে তো লজ্জায় একদম শেষ করে দেন। কাল রাতের পর থেকে আপনার চোখের দিকে তাকাতেও আমার বুকটা ধড়ফড় করছে। নিজের বরের চোখের দিকে তাকাতে বুক ধড়ফড় করবে কেন? বরঞ্চ আমাকে দেখলে তোমার মনটা শান্তিতে ভরে ওঠা উচিত। কাছে এসো, তোমার সব লজ্জা আর ভয় আমি চিরকালের জন্য দূর করে দিচ্ছি। ভোরের মিষ্টি হাওয়া জানালার ভারী পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতর প্রবেশ করছে। বিশাল নরম বিছানায় আয়ান আর নদীর গায়ে একটা পাতলা সাদা চাদর জড়ানো। আয়ান এক হাত দিয়ে নদীর মাথা নিজের চওড়া বুকের সাথে চেপে ধরে আছে। নদীর ভেজা চুলগুলো আয়ানের গলায় আর বুকে সুড়সুড়ি দিচ্ছে। কাল রাতের তীব্র এবং বন্য ভালোবাসার পর দুজনের শরীরেই একটা অদ্ভুত মিষ্টি ক্লান্তি ভর করে আছে। আয়ান খুব যত্ন করে নদীর কপালে আলতো করে নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। নদীর নরম শরীরটা একটু কেঁপে উঠল। আয়ানের সামান্য ছোঁয়াও যেন নদীর শরীরের প্রতিটি শিরায় বিদ্যুতের মতো শিহরণ জাগিয়ে তোলে। নদী চোখ বন্ধ করে আয়ানের বুকের ধুকপুকানি শুনছে। এই শব্দটা নদীর কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির সুর বলে মনে হয়। আয়ান নদীর থুতনি ধরে মুখটা উপরে তুলল। নদীর চোখে চোখ রেখে খুব গভীরভাবে তাকালো। এরপর নদীর গোলাপি নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সকালের এই প্রথম চুমুটা খুব শান্ত, আদুরে এবং গভীর আবেগে ভরপুর। বেশ কিছুক্ষণ পর নদীর যখন শ্বাস নিতে কষ্ট হতে লাগলো, তখন আয়ান তাকে ছাড়লো। নদীর গাল দুটো লজ্জায় লাল টকটকে হয়ে আছে। সে তাড়াতাড়ি চাদরটা গায়ে পিছিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু আয়ান তার হাত ধরে আবার এক হ্যাচকা টানে নিজের বুকের উপরে ফেলে দিল। নদীর ভেজা শরীরটা আয়ানের শক্ত পেশিবহুল শরীরের সাথে লেপটে গেল। আয়ান নদীর ঘাড়ে মুখ গুজে গভীর শ্বাস নিয়ে তার গায়ের মিষ্টি সুবাস মুখ ভরে টেনে নিল। কিরে মেয়ে, তুই ভেবেছিস আমাদের বসকে ঢোকা দিয়ে তুই এত সহজে বেঁচে যাবি? তোর বান্ধবী নদীকে তো আমরা সারবই না, আর তুই যদি বেশি চালাকি করিস তাহলে তোকেও বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন ভাই, আমি কিছু জানি না। নদী কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছুই জানি না। আমাকে আমার মতো থাকতে দিন। তুই কার সাথে মিথ্যা বলছিস? কাল তুই ওই আয়ানের বাড়িতে গিয়েছিলি না? শোনলি না? তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, কালকের মধ্যে নদীর সব খবর, ওই বাড়ির ভেতর কে কোথায় থাকে সব তুই আমাকে জানাবি, না হলে তোর পরিবারের একটা লোকও আমি আস্ত রাখবো না। রাস্তার এক নির্জন গলিতে রিনার পথ আটকে দাঁড়িয়েছে হাসান। জামালের সবচেয়ে বিশ্বস্ত এবং নিষ্ঠুর বডিগার্ডই হাসান। রিনা সকালে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিল, আর ঠিক তখনই হাসান তাকে একা পেয়ে হুমকি দেয়। রিনার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। তার চোখে পানি চলে এসেছে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সে যদি আয়ানকে সব কথা বলে দেয় তাহলে হয়তো হাসান তার পরিবারের ক্ষতি করবে, আর যদি সে জামালকে সাহায্য করে তাহলে তার সবচেয়ে কাছের বান্ধবী নদীর জীবনটা আবার ওই নরকে পরিণত হবে। হাসান রিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার বাইক নিয়ে চলে গেল। রিনা ধুলোমাখা অবস্থায় রাস্তায় বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে পড়ে গেল নদীর সেই অসহায় মুখের কথা। নদী তার জীবনের সব কষ্ট রিনার সাথে ভাগ করে নিত। আজ রিনা কিছুতেই তার বান্ধবীর সাথে বেমানি করতে পারবে না। সে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো এবং মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল। কুলসুম, আজ দুপুরে কি কি রান্না করছিস? বৌমার তো আবার ইলিশ মাছ খুব পছন্দ। আর শোন, খাবারে যেন ঝাল একদম কম হয়, মেয়েটা ঝাল খেতে পারে না। খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। রহিম ভাই তো সকালেই বাজার থেকে এক রকমের তাজা বড় একটা ইলিশ নিয়ে এসেছে। বৌমনির জন্য আমি নিজের হাতে সর্ষে ইলিশ রাঁধবো। বাবা, তুমি কিন্তু মায়ের উপর মিছিমিছি রাগ করছো। কাল রাতে তুমি নিজেই তো বৌদিকে ডেকে তোমার সব প্রিয় বইগুলো দেখালে। আমরা তো এখন ওই বাড়িতে একদম পর হয়ে গেছি। আয়ানদের বাড়ির বিশাল ডাইনিং স্পেসে সকাল থেকে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবারের সবাই নদীর জন্য খুব আনন্দিত। রিহানা বেগম রান্নাঘরে সব কাজের তদারকি করছেন। জহির সাহেব সোফায় বসে খবরের কাগজ খুঁজছেন, আর রাফি তাকে নিয়ে মজা করছে। ঠিক তখনই নৌভা আর তমা সিঁড়ি দিয়ে হাসতে হাসতে নিচে নেমে এলো। তাদের পেছনে পেছনে সাজিদ এবং মিতাও এলো। সাজিদ আর মিতা কাল রাত থেকে এই বাড়িতে থেকে গেছে।
কারণ আজ আয়ান তাদের সবাইকে নিয়ে একটা ছোটখাটো পার্টির আয়োজন করবে বলে কথা দিয়েছে। পরিবারের এই সুন্দর এবং হাসি খুশি পরিবেশের মধ্যে রহিম চাচা এক গ্লাস ফলের রস নিয়ে নদীর ঘরের দিকে যাচ্ছিল। নদী আর আয়ান তখনও নিচে নামেনি। রহিম চাচা, তুমি এত কষ্ট করে উপরে যাচ্ছ কেন? নদী আর আয়ন ভাইয়া তো এখনই নিচে নেমে আসবে। আরে না গো মা, ভাইজান আমাকে বিশেষ করে বলে দিয়েছিল বৌমনু ঘুম থেকে ওঠার সাথে সাথে যেন এই ডালিমের রসটা তাকে দেওয়া হয়। মেয়েটার শরীরে তো একদম রক্ত নেই, তাকে তো একটু যত্ন করতেই হয়। সাজিদ, তুই দেখেছিস ভাইয়া কতটা রোমান্টিক আর কেয়ারিং হয়ে গিয়েছে। তুই তো সারাদিন শুধু তোর পড়াশোনা আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস, একটু তো ভাইয়ার কাছ থেকে শিখতে পারিস। নোভা, তুমি সবসময় আমাকে খুঁচা দিয়ে কথা বলো কেন? অ্যান ভাইয়ার মতো হওয়া কি এতই সহজ? ভাইয়া তো একজন নিখুঁত মানুষ। ডাইনিং টেবিলের এই খুনসুটির মাঝে আয়ান আর নদী নিচে নেমে এলো। নদীকে একটা হালকা নীল রঙের সুতির শাড়িতে একদম স্নিগ্ধ সকালের মতো লাগছে। তার ভেজা চুলগুলো খোলা এবং সিঁথিতে টকটকে লাল সিঁদুর। আয়ান নদীর এক হাত শক্ত করে ধরে রেখেছে। তাদের দুজনকে একসাথে দেখে পরিবারের সবার চোখ জুড়িয়ে গেল। রিহানা বেগম এগিয়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরলেন। নদীর চোখে আবার পানি চলে আসলো। সে কোনোদিন ভাবেনি এত বড় এবং অভিজাত একটা পরিবার তাকে এতটা আপন করে নেবে। দোস্ত, তুই যা ভেবেছিলি ঠিক তাই। জামাল রিনাকে টার্গেট করেছে। আমার সোর্স জানিয়েছে আজ সকালে হাসান রিনাকে রাস্তায় আটকে হুমকি দিয়েছে নদীর ব্যাপারে সব তথ্য দেওয়ার জন্য। আমি জানতাম ফাহিম, শফিকের মাথা এত দূর খেলবে না। এটা ওই জানোয়ার জামালেরই কাজ। ওরা বুঝতে পেরেছে আমার বাড়িতে সরাসরি আক্রমণ করা সম্ভব নয়, তাই ওরা নদীর ইমোশনকে কাজে লাগাতে চাইছে। স্যার, কামাল সাহেব প্রোডাকশন রিপোর্টটা আমি আপনার ডেস্কে রেখেছি, আর আমাদের সিকিউরিটি চিফ আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। আইন স্যার, আমি ফ্যাক্টরির সব কাজ বুঝিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমাদের নতুন প্রজেক্টের সাইটে কিছু লোক ঝামেলা করার চেষ্টা করছে। আমার মনে হয় এর পেছনে ওই জামালের হাত থাকতে পারে। আয়ানের বিশাল কর্পোরেট অফিসের কনফারেন্স রুমে টানটান উত্তেজনা। আয়ান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার চোখ দুটো রাগে জ্বলছে। সে বুঝতে পারছে জামাল চারদিক থেকে তাকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আয়ান এত সহজে ভয় পাওয়ার পাত্র নয়। সে সাদিয়াকে ইশারা করলো সিকিউরিটি চিফকে ভেতরে পাঠানোর জন্য। ফাহিম চিন্তিত মুখে ল্যাপটপে কিছু লিগ্যাল পেপার চেক করছে। আয়ান জানে এই লড়াইটা শুধু ব্যবসার নয়, এই লড়াইটা নদীর সম্মান এবং জীবনের। সে কামালকে নির্দেশ দিল নতুন প্রজেক্টের সাইডে ডাবল সিকিউরিটি মোতায়েন করতে। এরপর সে ফাহিমের দিকে তাকালো। ফাহিম, তুই আজই তানিশাকে নিয়ে আমার বাসায় যাবি। রিনাকেও আমি আমার বাসায় নিয়ে আসার ব্যবস্থা করছি। ওই জামালের ছায়াও যেন রিনা বা নদীর আশেপাশে না পড়ে। আমি আমার সব ক্ষমতা ব্যবহার করে জামাল আর শফিককে এমন শাস্তি দেব যে ওরা জীবনে আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। তুই চিন্তা করিস না আয়ান, আমি সব লিগ্যাল নোটিশ রেডি করে ফেলেছি। পুলিশ কমিশনারের সাথেও আমার কথা হয়েছে। শফিকের নামে নদীর সম্পত্তি আত্মসাৎ করার একটা শক্ত মামলা আজকেই ফাইল করা হবে। রিনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার হাত পা কাঁপছে কেন? আমাকে খুলে বলো, কি হয়েছে? তানিশ আপু, ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমার পরিবারের সবাইকে শেষ করে দিবে। ওরা নদীর অনেক বড় ক্ষতি করতে চায়। রিনা, তুই কি বলছিস এসব? কারা তোর ক্ষতি করতে চায়? তুই আমাকে খুলে বল প্লিজ। আমি তোকে কথা দিচ্ছি, কেউ তোর একটা চুলও ক্ষতি করতে পারবে না। দুপুরের পর রিনা যখন আয়ানদের বাড়িতে এসে পৌঁছায় তখন তার অবস্থা প্রায় পাগলের মতো। ভয়ে এবং আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তানিশা আর নদী তাকে ধরে সোফায় বসায়। কুলসুম খালা তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসে। রিনা পানি খেয়ে একটু শান্ত হয়ে সকালে সব ঘটনা নদী আর তানিশাকে খুলে বলে। নদীর বুকটা ভয়ে কেঁপে ওঠে। তার মনে পড়ে যায় শফিকার সালমার সেই নিষ্ঠুর নির্যাতনের কথা, জামালের সেই লালসাপূর্ণ দৃষ্টির কথা। সে ভয়ে তানিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আয়ান আর ফাহিম অফিস থেকে দ্রুত বাসায় ফিরে আসে। আয়ান দরজা খুলেই নদীকে কাঁদতে দেখে দ্রুত তার কাছে ছুটে যায়। তুমি এত কাঁদছো কেন নদী? আমি কি মরে গেছি নাকি যে তুমি এত ভয় পাচ্ছ? তোমাকে না আমি বলেছিলাম আমি থাকতে
পৃথিবীর কোনো শক্তি তোমার গায়ে আঁচড় লাগাতে পারবে না। আপনি বুঝতে পারছেন না, ওরা অনেক খারাপ মানুষ। ওরা রিনার ক্ষতি করবে, ওরা আপনার ক্ষতি করবে। আমার জন্য কেন আপনারা সবাই বিপদে পড়বেন? আমাকে আপনি ওদের হাতে তুলে দিন। চুপ, একদম চুপ। আর একটা কথা যদি বলেছ তাহলে আমি সত্যিই খুব রেগে যাব। তুমি আমার স্ত্রী, আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তোমাকে রক্ষা করা আমার শুধু দায়িত্ব নয়, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আয়ান নদীর চোখের পানি মুছে দিয়ে তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ানের এই কঠোর অথচ ভালোবাসাপূর্ণ ধমকে নদী একটু শান্ত হয়। আয়ান ফাহিমকে ইশারা করে রিনাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। জুহি সাহেব এবং রেহানা বেগমও সব শুনে খুব চিন্তিত হয়ে পড়েন, কিন্তু আয়ান সবাইকে ভরসা দেয় যে সে সব ঠিক করে ফেলবে। সে সিকিউরিটি চিফকে নির্দেশ দেয় রিনার বাড়ির চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করতে এবং হাসানকে খুঁজে বের করতে। রাতের বেলা বিশাল বেডরুমের পরিবেশটা আজ অন্যরকম। সারাদিনের এত টেনশনে আর আতঙ্কের পর নদীর মনটা খুব ভারী হয়ে আছে। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘ জমেছে, হয়তো আবার বৃষ্টি নামবে। আয়ান পেছন থেকে এসে খুব নিঃশব্দে নদীর চিকন কোমর দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এখনো ভয় করছে তোমার? আমাকে বিশ্বাস হয় না তোমার? আপনাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, কিন্তু আমার চারপাশের অন্ধকারগুলো খুব গভীর। আমি চাই না আমার জন্য আপনার এই সুন্দর পরিবারটা কোনো কষ্টের মধ্যে পড়ুক। আমার পরিবারের সবচেয়ে সুন্দর অংশটা তো তুমি। তুমি পাশে থাকলে আমি একাই পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারি। এই অন্ধকার আমি চিরকালের জন্য মুছে দেব, কথা দিলাম। আয়ান নদীর ঘাড়ের খোলা অংশে নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। নদীর শরীরটা একটা তীব্র শিহরণে কেঁপে উঠল। আয়ান খুব ধীর গতিতে নদীর ঘাড়ে এবং কানের লতিতে ছোট ছোট চুমো আঁকতে শুরু করলো। তার হাতের স্পর্শ নদীর কোমরের ভাঁজ থেকে ধীরে ধীরে পিঠের দিকে উঠতে লাগলো। নদীর সব ভয়, সব আতঙ্ক যেন আয়ানের এই তীব্র ভালোবাসার স্পর্শে গলে পানি হয়ে যেতে লাগলো। সে চোখ বন্ধ করে আয়ানের বুকের উপর নিজের পিঠটা এলিয়ে দিল। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নদীর চোখে চোখ রেখে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এবারে চুমুটা আগের সব চুমুর চেয়ে অনেক বেশি গভীর, উষ্ণ এবং কামনার রসে ভরপুর। আয়ানের হাত নদীর শাড়ির আঁচল সরিয়ে তার উন্মুক্ত পিঠে বিচরণ করতে লাগলো। নদীর মুখ থেকে একটা অস্ফুট শীতকালের শব্দ বেরিয়ে এলো, যা আয়ানকে আরো বন্য করে তুলল। তুমি শুধু আমার নদী, তোমার এই শরীর, তোমার এই আত্মা, তোমার সবটুকু জুড়ে শুধু আমার অধিকার। আমি তোমাকে নিজের ভেতরে এমনভাবে মিশিয়ে নেব যে কোনোদিন কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমাকে আপনার করে নিন, আমাকে এমনভাবে ভালোবাসুন যেন আমি আমার সব পুরনো কষ্ট ভুলে যাই। আমি শুধু আপনার ভালোবাসার জোয়ারে ভাসতে চাই। আয়ান নদীকে পাজাগুলা করে তুলে নিয়ে বিশাল বিছানায় শুয়ে দিল। ঘরের আলো খুব স্নিগ্ধ করে রাখা। সেই স্নিগ্ধ আলোয় নদীর শরীরটা একটা অপূর্ব সুন্দর ভাস্কর্যের মতো মনে হচ্ছে। সকাল হয়ে গেছে আমার ঘুমন্ত রাজকন্যা, এবার চোখ খোলো। আজকের সকালটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হতে চলেছে। আর একটু ঘুমাতে দিন না। কাল রাতে আপনি আমাকে একটুও ঘুমাতে দেননি। আমার পুরো শরীর এখন অবশ হয়ে আছে আপনার আদরের চোটে। আমার আদরে অবশ হয়ে আছো, এটা তো আমার জন্য বিশাল গর্বের ব্যাপার। কিন্তু আজ যে অনেক কাজ। আজ তোমার জীবনের সব অন্ধকার চিরকালের জন্য মুছে ফেলার দিন। আয়ান নিজের শার্ট খুলে ফেলে নদীর উপর ঝুঁকে পড়ল। সে নদীর গলা, বুক এবং পেটের উপর অসংখ্য উষ্ণ চুমুর চিহ্ন এঁকে দিতে লাগলো। নদীর শ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। সে নিজের দুই হাত দিয়ে আয়ানের চুলগুলো শক্ত করে খামচে ধরল এবং নিজের শরীরটাকে আয়ানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছেড়ে দিল। আয়ানের তীব্র রোম্যান্স এবং শারীরিক কামনার কাছে নদীর সবটুকু সমর্পণ যেন এক স্বর্গীয় রূপ নিল। বাইরের পৃথিবীতে যখন শফিকা আর জামাল তাদের ধ্বংসের জাল বুনছে, তখন ঘরের ভেতর আয়ান আর নদী এক গভীর আবেগময় এবং আদিম ভালোবাসার খেলায় মেতে উঠল। তাদের এই শরীরী মিলন শুধু তৃপ্তি নয়, এটা ছিল একে অপরের প্রতি চরম ভরসা এবং ভালোবাসার এক অবেদ্য প্রতিশ্রুতি। দীর্ঘদিন ধরে চলা এই ভালোবাসার পর নদী আয়ানের চওড়া বুকে মাথা রেখে চরম প্রশান্তিতে ঘুমিয়ে পড়ল। আয়ান নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে প্রতিজ্ঞা করল, কালকে সূর্য ওঠার পর জামাল আর শফিকের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হবে। ভোরের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে সোজা বিছানায় এসে পড়েছে। বিশাল নরম বিছানায় আয়ানের চওড়া বুকের উপর মাথা রেখে শুয়ে আছে নদী। কাল রাতের তীব্র ভালোবাসার পর
নদীর শরীরে একটা অদ্ভুত প্রশান্তি খেলা করছে। আয়ান খুব যত্ন করে নদীর এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিল। নদীর কপালে দীর্ঘ একটা চুমু খেলো সে। নদীর ঘুম ঘুম চোখগুলো ধীরে ধীরে খুলে গেল। আয়ানের চোখের দিকে তাকাতেই নদীর গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। আয়ান নদীর থুতনি ধরে মুখটা উপরে তুলল এবং তার গোলাপি নরম ঠোঁটে একটা উষ্ণ চুমু এঁকে দিল। নদীর শরীরটা আয়ানের শক্ত পেশিবহুল শরীরের সাথে একদম লেপ্টে আছে। সকালের এই স্নিগ্ধ পরিবেশে আয়ানের এই গভীর ভালোবাসা নদীর মনের সব ভয় আর ক্লান্তি দূর করে দিল। সে দুই হাত দিয়ে আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। আপনি আজ অফিসে যাবেন না? আজ সারাদিন আমার কাছে থাকুন না, আমার একা থাকতে একদম ভালো লাগে না। আজ একটা খুব জরুরি কাজ আছে নদী। ওই জানোয়ার জামাল আর তোমার লোভী চাচার হিসাবটা আজ চিরতরে চুকিয়ে দিয়ে আসবো। আয়ান বিছানা থেকে উঠে তৈরি হতে শুরু করলো। নদীও আর শুয়ে থাকতে পারল না। সে তাড়াতাড়ি গোসল সেরে একটা হালকা হলুদ রঙের সুতির শাড়ি পরে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে আজ থমথমে পরিবেশ নেই, বরং একটা অদ্ভুত নীরবতা কাজ করছে। রেহানা বেগম খুব চিন্তিত মুখে বসে আছেন। জহির সাহেব পত্রিকা পড়ছেন না, তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। কুলসুম খালা আর রহিম চাচাও রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। আয়ান বাবা, তুই কি সত্যি আজ ওদের বিরুদ্ধে পুলিশের কাছে যাচ্ছিস? ওই জামাল লোকটা তো খুব ভয়ঙ্কর, তোর কোনো ক্ষতি করবে না তো? বাবা একদম ঠিক কথা বলেছে। ভাইয়া, তুমি হুকুম করো, আমি আমার বন্ধুদের নিয়ে ওই জামালের আস্তানা গুড়িয়ে দেব। আয়ান রাফের কথা শুনে মুচকি হাসলো। সে রেহানা বেগমের হাত ধরে তাকে আশ্বস্ত করলো। ঠিক তখনই নোভা, তমা, সাজিদ আর মিতা একসাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তাদের সবার চোখে মুখেও চিন্তার ছাপ। রিনা কাল রাত থেকে এই বাড়িতে আছে। সে নদীর পাশে এসে বলল, ভাইয়া তুমি সাবধানে থেকো, আমাদের খুব ভয় করছে। ভাইয়া, আপনার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। আমি ইন্টারনেটে জামালের অনেক অবৈধ ব্যবসার খবর বের করেছি, এগুলো পুলিশের কাজে লাগতে পারে। তমা, তুই কাঁদিস কেন? দেখবি আয়ান ভাইয়া ঠিক সব মুশকিল আসান করে ফেলবে। নদী, তুই একদম মন খারাপ করবি না। আমার ভাইয়ার জন্য খুব টেনশন হচ্ছে রে মিতা। ওই শয়তানগুলো যদি ভাইয়ার কোনো ক্ষতি করে দেয়। সে নদীর পাশে এসে বসলো। আয়ান সবার দিকে তাকিয়ে একটা গভীর আত্মবিশ্বাসের হাসি দিল। সে নদীর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। নদীর চোখে পানি টলমল করছে। আয়ান নদীর চোখের পানি মুছে দিয়ে তাকে কপালে চুমু খেলো সবার সামনেই। এরপর সে সোজা তার গাড়ির দিকে এগিয়ে গেল। রহিম চাচা তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। আয়ানের গাড়ি চোখের পলকে গেট পেরিয়ে রাস্তার ভিড়ে হারিয়ে গেল। আয়ানের বিশাল কর্পোরেট অফিসে আজ কাজের চেয়ে উত্তেজনা বেশি। আয়ান তার কেবিনে ঢুকতেই সাদিয়া আর কামাল ফাইলপত্র নিয়ে হাজির হলো। স্যার, ফাহিম স্যার আর পুলিশ কমিশনার নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। আমরা সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছি। দারুণ কাজ করেছো তোমরা। সাদিয়া, তুমি অফিসের সব কাজ সামলাও। কামাল, তুমি আমার সাথে চলো। আজ ওই জানোয়ারগুলোকে ওদের আসল জায়গা দেখিয়ে আসবো। আয়ান দ্রুত নিচে নেমে এলো। ফাহিম আর পুলিশ কমিশনার বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রস্তুত। ফাহিমের চোখে মুখে প্রতিশোধের আগুন। সে আয়ানকে বুকে জড়িয়ে ধরল। দোস্ত, আজ খেলা শেষ। তানিশা আমাকে বারবার বলে দিয়েছে আজ যেন ওই শফিকের কলার ধরে আমি কয়েকটা থাপ্পড় লাগাই। তোর ভাবে নির্দেশ অমান্য তো করতে পারবো না। আজ শুধু থাপ্পড় নয় ফাহিম, আজ ওদের অস্তিত্ব মুছে দেব। চলো। বিশাল পুলিশ বাহিনী নিয়ে আয়ান আর ফাহিম শহরের প্রান্তে জামালের গোপন আস্তানায় হানা দিল। জামাল আর হাসান পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কামাল আর পুলিশের চৌকস অফিসাররা চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। হাসান পকেট থেকে বন্দুক বের করার চেষ্টা করতেই একজন পুলিশ অফিসার তার হাতে গুলি করলো। হাসান যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আমাকে ছেড়ে দিন স্যার, আমি শুধু বসের হুকুম পালন করছি, আমার কোনো দোষ নেই। আয়ান, তুমি খুব বড় ভুল করেছো। তুমি জানো না আমার হাত কত লম্বা। আমি জেল থেকে বের হয়ে তোমাকে আর তোমার ওই সুন্দরী বউকে শেষ করে দেব। তুই আর জেল থেকে বের হতে পারবি না জামাল। তোর জীবনের বাকি সময়টা অন্ধকার সেলেই কাটবে। নদীর দিকে চোখ তুলে তাকানোর সাহস তুই পেলি কোথায়? আয়ান রাগে অন্ধ হয়ে জামালের কলার চেপে ধরে
তার মুখে সজোরে কয়েকটা ঘুষি মারল। জামালের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। পুলিশ তাড়াতাড়ি আয়ানকে সরিয়ে নিয়ে জামাল আর হাসানকে হাতকড়া পরালো। ঠিক সেই মুহূর্তে আরেকটা পুলিশের গাড়ি সেখানে এসে থামলো। সেই গাড়ি থেকে শফিকা আর সালমাকে টেনে হিঁচড়ে নামানো হলো। নদীর সম্পত্তি আত্মসাৎ আর মানব পাচারের অভিযোগে তাদের আগেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আয়ান বাবা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমি কত বড় পাপ করেছি। নদী তো আমার মা, আমার মেয়ের মতো। আমি লোভে পড়েছি, এই কাজ করেছি। বাবা আয়ান, আমাদের ছেড়ে দিতে বলো। আমরা আর কোনো দিন নদীর ছায়াও মারাবো না। আমরা গরিব মানুষ, জেলে গেলে আমরা মরে যাব। চুপ কর ডাইনি মহিলা। তোর যখন নদীকে ওই বুড়ো জানোয়ারটার কাছে বিক্রি করে দিচ্ছিলি, তখন তোদের মনুষ্যত্ব কোথায় ছিল? আজ তোদের কান্নাকাটি কোনো লাভ হবে না। আয়ান শফিকার সালমার দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকালো। সে একটা কথাও বলল না। পুলিশ তাদের সবাইকে গাড়িতে তুলে নিয়ে গেল। আয়ানের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর যেন নেমে গেল। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শহরের বাতাসে আজ নদীর স্বাধীনতার গন্ধ। আয়ান আর ফাহিম যখন বাড়িতে ফিরে এলো, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আয়ানের গাড়ির শব্দ শুনে বাড়ির সবাই ছুটে বাইরে এলো। আয়ানের মুখে হাসি দেখে সবাই বুঝতে পারলো যে বিপদ কেটে গেছে। সব ঠিক আছে বাবা। জামাল, হাসান, শফিক আর সালমা সবাই এখন জেলের ভেতরে। ওদের আর কোনো দিন নদীর ক্ষতি করার ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জীবনের সব পাটা দূর হয়ে গেছে। কুলসুম, রহিম, তোরা আজ রাতে বিশাল খাবারের আয়োজন কর। আজ আমরা সবাই মিলে উৎসব করব। আয়ন ভাইয়া, তুমি তো দেখছি পুরো সিনেমার হিরো হয়ে গেছো। নদী, তুমি সত্যি অনেক ভাগ্যবতী, এমন একজন স্বামী পেয়েছো। নদী, আজ থেকে তোর আর কোনো ভয় নেই। তুই এবার মন খুলে বাঁচতে পারবি। আমি আজ রাতে আমার বাসায় ফিরে যাব। আমার আর কোনো টেনশন নেই। নদীর দুই চোখ বেয়ে আনন্দাশ্রু ঝরতে লাগলো। সে দৌড়ে গিয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। সবার সামনেই নদী তার স্বামীকে বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। এই কান্না কষ্টের নয়, এই কান্না মুক্তির এবং অসীম সুখের। আয়ান নদীর পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করলো। রাতে বিশাল ডাইনিং টেবিলে রাজকীয় খাবারের আয়োজন করা হয়েছে। বিরিয়ানি, রোস্ট, কাবাব, রেজালা, মিষ্টি দই, সব মিলিয়ে এক এলাহি ব্যাপার। জহির সাহেব, রেহানা বেগম, রাফি, নোভা, তমা, সাজিদ, মিতা, ফাহিম, তানিশা, রিনা, কুলসুম এবং রহিম সবাই মিলে একসাথে খেতে বসলো। আয়ান নিজের হাতে নদীকে খাইয়ে দিচ্ছে। নদীর চোখে মুখে এক স্বর্গীয় আনন্দ। এই পরিবারটা আজ নদীর নিজের পরিবার। ভাইয়া, আজ থেকে তোমার নাম আমি রাখবো রোমান্টিক হিরো। তুমি যেভাবে ভাবিকে আগলে রাখছো, এটা দেখে তো আমার বিয়ে করতে ইচ্ছে করেছে। তুই আগে নিজের পড়াশোনা শেষ কর, ফাজিল ছেলে, তারপর বিয়ের কথা ভাবিস। ভাবি, তুমি কিন্তু কাল থেকে আমাকে রান্না শেখাবে। আমি ভাইয়ার মতো একটা রোমান্টিক বর চাই, আর তাকে তো ভালো রান্না করে খাওয়াতে হবে। নোভা, তুমি রান্না শিখলে তো সেটার গিনিপিগ আমাকেই হতে হবে। আমার পেট খারাপের ওষুধ এখন থেকেই কিনে রাখতে হবে দেখছি। ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। নদীর জীবনে সব দুঃখ, সব কষ্ট যেন এই হাসির শব্দে চিরতরে হারিয়ে গেল। খাবার পর্ব শেষ হওয়ার পর সবাই যে যার ঘরে চলে গেল। বিশাল বেডরুমে এখন শুধু আয়ান আর নদী। ঘরের আলো আজ খুব স্নিগ্ধ, বাতাসে তাজা গোলাপের মিষ্টি সুবাস। নদী আজ তানিশার দেওয়া একটা গাঢ় লাল রঙের শিফন শাড়ি পরেছে। শাড়িটা নদীর ছিপছিপে শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে তার শরীরের প্রতিটি সুন্দর খাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। নদীর ভেজা চুলগুলো পিঠের উপর ছড়ানো। আয়ান দরজা লক করে দিয়ে নদীর দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। নদীর বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। আয়ানের চোখের দৃষ্টি আজ অন্যরকম। সেই দৃষ্টিতে শুধু তীব্র ভালোবাসা আর অসীম তৃষ্ণা। আজ তুমি সম্পূর্ণ মুক্ত নদী। আজ আর তোমার কোনো ভয় নেই, কোনো বাধা নেই। আজ তুমি শুধু আমার। আমি তো চিরকালই আপনার। আপনি আমাকে যে জীবন দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, তার ঋণ আমি 7 জন্ম তপস্যা করেও শোধ করতে পারবো না। আমি আপনাকে খুব ভালোবাসি আয়ান। ঋণ শোধ করার কথা মুখেও আনবে না। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আজ আমি তোমাকে নতুন করে ভালোবাসতে চাই। আজ আমাদের এক হওয়ার রাত। আয়ান নদীর দুই গাল নিজের দুই হাতের তালুতে আলতো করে ধরল।
নদীর মায়াবী চোখের দিকে তাকিয়ে আয়ান যেন পুরো পৃথিবী ভুলে গেল। আয়ান খুব ধীর গতিতে নদীর ঠোঁটের কাছাকাছি নিজের মুখ নিয়ে গেল। নদীর শ্বাস দ্রুত ওঠানামা করছে। সে চোখ বন্ধ করে ফেলল। আয়ান নদীর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অত্যন্ত আবেগময়, গভীর এবং কামনার রসে ভরপুর একটা চুমু। আয়ানের ঠোঁটের স্পর্শে নদীর সারা শরীরে একটা বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল। সে নিজের 2 হাত দিয়ে আয়ানের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান 1 হাত দিয়ে নদীর কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একেবারে মিশিয়ে নিল। নদীর শাড়ির আঁচল খসে পড়েছে ফ্লোরে। আয়ানের উষ্ণ ঠোঁট নদীর ঠোঁট ছেড়ে ধীরে ধীরে তার গলায়, ঘাড়ে এবং উন্মুক্ত পিঠে বিচরণ করতে লাগলো। নদীর মুখ থেকে অস্ফুট শীতকারের শব্দ বেরিয়ে এলো। সে আয়ানের চুলগুলো খামচে ধরে চুমুর গভীরতায় নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। আমাকে এইভাবে ভালোবাসুন যেন আমি আপনার আত্মার সাথে মিশে যাই। তুমি আমার আত্মা, তুমি আমার সব নদী, তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আয়ান নদীকে পাজাকুলা করে কোলে তুলে নিল এবং বিশাল নরম বিছানায় শুয়ে দিল। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে নদীর শরীরের উপর পড়েছে। নদীর লাল শাড়ি আর তার ফর্সা মসৃণ ত্বকের বৈপরীত্য আয়ানকে পাগল করে তুলল। সে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলল। এরপর নদীর উপর ঝুঁকে পড়ে তার গলা থেকে শুরু করে বুকের খাঁজ পর্যন্ত অসংখ্য ভালোবাসার উষ্ণ চিহ্ন এঁকে দিতে লাগলো। নদীর শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। তার দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দে নীরব ঘরটা মুখরিত হয়ে উঠল। আয়ানের বলিষ্ঠ হাতের স্পর্শ নদীর শরীরের প্রতিটি কোণায় ভালোবাসার শিহরণ জাগিয়ে তুলল। তাদের এই গভীর বন্য এবং আদিম শারীরিক মিলনে কোনো জড়তা ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি চরম ভরসা আর তীব্র আকাঙ্ক্ষা। সব কষ্ট পেছনে ফেলে আয়ান আর নদী এক পবিত্র ভালোবাসার সাগরে তলিয়ে গেল। দীর্ঘক্ষণ ধরে চলা এই আবেগময় এবং রোমাঞ্চকর ভালোবাসার পর নদী আয়ানের চওড়া বুকে মাথা রেখে চরম প্রশান্তিতে চোখ বন্ধ করল। আয়ান নদীর খোলা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে তার কপালে শেষ একটা গভীর চুমু খেল। অসহায় পিচ্ছি মেয়েটা আজ আর অসহায় নেই। সে আজ তার জীবনের সবচেয়ে শক্তিশালী, দায়িত্বশীল এবং প্রচন্ড রোমান্টিক একজন বরের বুকে পরম শান্তিতে ঘুমোচ্ছে। ভালোবাসার জয় এভাবেই হয়, ঠিক যেমন রূপকথার গল্পে হয়। অন্ধকারের শেষে এক ঝলমলে সকাল আসে, আর সেই সকালের নামই হলো আয়ান আর নদীর এই সুন্দর জীবন। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।